নমস্কার। আনকাট রাতের গল্পে আমি অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে এমন কিছু অজানা খবর নিয়ে যা রীতিমতো অনেকেই হয়তো জানেন না। আজকে আনকাট রাতের গল্প শুরু করব এমন একজন মানুষকে নিয়ে, যে মানুষটি আগস্ট মাসের 1970 সালে মারা গিয়েছিলেন। 70 থেকে 2000 যদি 30 হয় আর এদিকে 24, অর্থাৎ 2024, বিগত 54 বছর ধরে তিনি রোজগার করেছেন পৃথিবীতে বেঁচে না থেকেও, জীবিত না থেকেও 900 কোটি টাকা। মৃত ব্যক্তিদের মধ্যে সব থেকে বেশি রোজগারকারী হিসাবে তিনি অন্যতম। তিনি জন্ম আমেরিকার মিসিসিপিতে 1935 সালে। তারপর যখন তার যৌবন, অর্থাৎ তিনি যখন যুবক, তার মঞ্চে দাঁড়িয়ে উপস্থাপনার দ্যুতিতে রীতিমতো পাগল হয়েছে সারা দুনিয়া। তিনি রক অ্যান্ড রোল কিং এলভিস প্রিসলি। এলভিস প্রিসলি একটা সময় 55-56 দশকে তার আবেদন মঞ্চের উপস্থাপনাতে তিনি পাগল করে দিতেন দর্শকদের, শ্রোতাদের। তাকে ফলো করেছেন ভারতবর্ষের তাবর তাবর অভিনেতারা, শাম্মী কাপুর থেকে শুরু করে আমির খানরা। হ্যাঁ, তার রীতিমতো ফ্যান ছিলেন মিঠুন চক্রবর্তী। এবং সেই এলভিস প্রিসলি তাকে নকল করে অনেক বিখ্যাত স্টেপস তৈরি করেছেন মিঠুন চক্রবর্তী, আমরা জানি, এবং তার নাচের মধ্যেও আমরা তার ছোঁয়া পাই। তখন 1970-এর সম্ভবত আগস্ট মাস। তারপর থেকে এই 54 বছর ধরে তার রোজগার, রয়্যালটি ইনকাম 900 কোটি টাকারও বেশি। হ্যাঁ, পৃথিবীতে জীবিত না থেকেও এরকম রোজগার করার ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম ধনী ব্যক্তি। হয়তো এই ঘটনাটা আপনাদের জানা ছিল না। যাই হোক, এলভিস প্রিসলি না থাকলেও তার সেই অসাধারণ জনপ্রিয়তা কিন্তু এখনো রয়েছে। এই যখন গান বাজনার কথাই উঠলো, তখন বলি যে পৃথিবীতে আর একটা বিষয়, যেটা এক্ষুনি বলছিলাম, আমির খান, মিঠুন চক্রবর্তী, শাম্মী কাপুর, তারা সবাই ছিলেন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। চলচ্চিত্র বা সিনেমা বলতে পারেন পৃথিবীতে সব থেকে প্রফিটেবল বা সব থেকে লাভজনক সিনেমা কোনটা পৃথিবীর বুকে? হঠাৎ করে আপনার মাথায় আসতে পারে অবতার কিংবা টাইটানিক। একদম নয়। পৃথিবীর মধ্যে সব থেকে লাভজনক সিনেমার কথায় পরে আসি, তার আগে একবার ভাবুন তো, ভারতবর্ষের সর্বকালীন সব থেকে বেশি লাভজনক সিনেমা কোনটা? হঠাৎ করে আপনার মাথায় আসবে বাহুবলী বা ওই ধরনের কিছু সিনেমা। কিন্তু এইগুলো একদমই ভুল। তথ্য অন্য কথা বলছে। কি বলছে তথ্য? বলছে পৃথিবীতে সব থেকে লাভজনক সিনেমা, যেটি অনেকেই দেখেননি, যেটি তৈরি হয়েছিল 2002 সালে। হ্যাঁ, মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং। সিনেমার নাম মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং। 2002 সালে সিনেমাটি তৈরি হয়েছিল কেবলমাত্র ভারতীয় টাকায় 48 কোটি টাকা খরচ করে, অর্থাৎ $6 মিলিয়ন। এবং সেই সিনেমাটি রোজগার করে $369 মিলিয়ন, অর্থাৎ $369 মিলিয়ন। আর ভারতীয় টাকায় সেই প্রফিট বা লাভটার অঙ্ক হচ্ছে প্রায় 3000 কোটি টাকা। সর্বকালের দুনিয়ার সেরা প্রফিটেবল সিনেমা হিসাবে এটাকে বলা হয়। আর ভারতবর্ষের সব থেকে প্রফিটেবল সিনেমাটি তৈরি করেছিলেন 2017 সালে আমির খান। সিনেমাটির নাম দ্য সিক্রেট সুপারস্টার। একটি নারী কেন্দ্রিক এই সিনেমা তৈরি করতে খরচ পড়েছিল 15 কোটি টাকা। ভাবতে পারছেন? 15 কোটি টাকায় তৈরি হয়েছিল দ্য সিক্রেট সুপারস্টার সিনেমাটি। এবং সেই সিনেমাটির প্রায় 90% সিংহভাগ যে টাকা রোজগার হয়েছিল, কারণ এই সিনেমাটি চায়নাকে খুব ইন্সপায়ার্ড করে, এবং সেই সিনেমা থেকে যা লাভ হয়েছিল তার 90% লাভ্যাংশ এসেছিল চায়না থেকে। অঙ্কটা শুনলে চমকে যাবেন, প্রায় 900 কোটি টাকা। ভারতবর্ষের সব থেকে এখনো পর্যন্ত লাভজনক সিনেমা হিসাবে দ্য সিক্রেট সুপারস্টার আমির খানের, সেটি রোজগার করেছিল 15 কোটি টাকার সিনেমা 900 কোটি টাকা। এরকম অনেক অদ্ভুত ঘটনা আমাদের সবসময় ঘটছে। কয়েকদিন আগেই দেখুন না, আম্বানির বাড়ির বিয়ে নিয়ে রীতিমতো ধুমধাম কাণ্ড, শোরগোল, পেপার, বিভিন্ন চ্যানেল, তারা একেবারে হুমড়ি খেয়ে পড়েছিলেন। কে এলো কে গেল,
কত টাকা খরচ হলো এর হিসাব নিকেশ করতে চায়ের দোকানে বসে আমাদের বহু প্রিয়জনরা তারা প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা চা খেয়েছেন। যে কত টাকা খরচ করলেন মুকেশ আম্বানি তার ছেলের বিয়েতে। আপনারা কি ভাবছেন এটাই দুনিয়াতে সব থেকে দামি বিয়ে? একদম না। দুনিয়াতে সব থেকে দামি বিয়েটি যিনি করেছিলেন তিনি একটি স্টেডিয়াম ভাড়া নিয়েছিলেন তার অতিথিদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানোর জন্য। যে স্টেডিয়ামের লোক সংখ্যা, আসন সংখ্যা 20,000, সেটি একটি পোলো স্টেডিয়াম। আর যার কথা বলছি তার নাম আল আখতুম। আল আখতুম এনার ষষ্ঠ বিয়েতে, অর্থাৎ 6 নম্বর স্ত্রী যাকে বিয়ে করেছিলেন সেই বিয়েতে খরচা করেছিলেন যা টাকার অঙ্কে হিসাব করা বড্ড মুশকিল। শুধু এটুকু বলতে পারি আপনাদের যে অতিথিদেরকে খাওয়ানো হয়েছিল সোনার থালাতে, অর্থাৎ যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারগুলোর যে পাত্র ছিল সেগুলো সব সোনার ছিল। এরকম বিয়ে আমরা হয়তো ভারতবর্ষে দেখিনি, কিন্তু পৃথিবী দেখেছে। এখনো পর্যন্ত এই আল আখতুমের ষষ্ঠ বিয়েটি ছিল পৃথিবীর মধ্যে সব থেকে দামি বিয়ে বলেই আমরা শুনেছি। দুবাই, আল আখতুমের কথা যখন এলো তখন দুবাইয়ের আরেকজনের কথা বলি যার নাম প্রিন্স ফাজা। প্রিন্স ফাজার বয়স বর্তমানে 40-42 বছর হবে বা তার একটু বেশি কম। তার কাছে রয়েছে এক একটা গাড়ি, যে গাড়ির মূল্য প্রায় 40 থেকে 50 কোটি টাকা। পৃথিবীর অন্যতম ধনকুবের। আমরা বলি যে ভারতবর্ষে হয়তো আম্বানি, টাটা এদের কাছে প্রচুর টাকা। এই আলফাজা, প্রিন্স ফাজা যাকে বলছি, তার যে নিজস্ব গাড়ির সংগ্রহ তাতে রয়েছে 15-16টা ব্র্যান্ডেড দামি গাড়ি, যার এক একটার দাম 40 থেকে 50 কোটি টাকা। আপনারা ভাববেন যে 40-50 কোটি টাকার গাড়িতে কি এমন আছে? আসলে গাড়িগুলো সব গোল্ড প্লেটেড। আর তার বাড়ি বা ফ্ল্যাট বা ম্যানশন নয়, তিনি যেখানে থাকেন সেটিকে প্রাসাদ বলা হয়। সেই প্রাসাদটার আনুমানিক মূল্য 7,000 কোটি টাকা। হ্যাঁ, আলফাজা, দুবাইয়ের প্রিন্স। এই প্রিন্সের এই রাজকীয় জীবনযাত্রা আর তার এই সংগ্রহশালা দেখে বুঝতে পারছেন যে তাহলে শুধু আম্বানি, মোদি, বিল গেটসদের কেন টানাটানি? তার থেকে অনেক বেশি বড় বড় ধনী ওই দুবাইয়ের মরুভূমির প্রান্তরে অপেক্ষা করে বসে আছে। বালির দেশে টাকারও দেশ বলতে বাধা নেই, কারণ তাদের কাছে যা টাকা আছে সারা বিশ্বে 99% মানুষের কাছে হয়তো সেই টাকা নেই, এবং তারাই এই টাকার মধ্যে দিয়ে তাদের এক এক করে নানান সৃষ্টি, নানান কীর্তি তৈরি করছেন। দুবাইয়ের কথা হলো, সবার প্রথম শুরু করেছিলাম আপনাদের সঙ্গে এলভিস প্রিসলির কথা দিয়ে। এলভিস প্রিসলির মৃত্যুর পর যেমন এখনো রোজগার করে চলেছেন কোটি কোটি ডলার, ঠিক সেরকমভাবে একজন মৃত্যুর পর দীর্ঘ প্রায় 70 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু তিনি এখনো অমর হয়ে আছেন আর চিকিৎসা করে চলেছেন বহু মানুষকে। হ্যাঁ, মৃত্যুর পরেও তিনি চিকিৎসা করছেন বহু রোগীদের। কিভাবে? 1951 সাল, সেই সময় হেনরিয়েটা লেক্স এই ভদ্রমহিলা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ডাক্তার এবং চিকিৎসকরা সেই টিউমার, যেটি ক্যান্সার তার শরীরে তৈরি করেছিল, সেই টিউমারটিকে তার শরীর থেকে কেটে বাদ দেন, কিন্তু হেনরিয়েটা মারা যান। সেই হেনরিয়েটার টিউমারটিকে তারা সংরক্ষণ করেন এবং তার যে এক একটা সেল, সেই ক্যান্সারের সেলকে তারা গ্রো করতে থাকেন। মূলত মানুষ মারা যাওয়ার পর তার শরীরের যে সমস্ত সেল যেগুলো সংরক্ষণ করা হয় সেগুলো গ্রো করার চেষ্টা হলে দেখা যায় যে বেশিরভাগ সময় সেলগুলো মারা যায়। গ্রো করার পরিবর্তে সেলগুলো মরে যেতে থাকে। কিন্তু অদ্ভুত আচরণ করলো হেনরিয়েটার সেই টিউমারের সেল, রীতিমতোভাবে গ্রো করতে শুরু করলো, এবং সেটা সামান্য নয়, বহু 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 সেলে গ্রো করতে শুরু করলো। টনক নড়ল বিজ্ঞানী আর চিকিৎসকদের।
সারা বিশ্বের নানান প্রান্তে পাঠিয়ে দেওয়া হলো সেই বাড়তে থাকা কোষ বা সেল। পরবর্তীকালে সেই সেল নিয়ে গবেষণা করতে গিয়ে উঠে এলো চমকপ্রদ এক তথ্য। কি উঠে এলো সেই তথ্যে? যে এই সেলের বিভিন্ন ধরনের ক্ষমতা রয়েছে যা নানান রোগের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারে। হেনরিয়েটা ল্যাক্স তার সেই টিউমার থেকে যে কোষ বা সেল পাওয়া গিয়েছিল, সেই সেল থেকে চিকিৎসকরা রিসার্চ করে তৈরি করলেন একটা নতুন ধরনের সেল, যার নাম দিলেন হেনরিয়েটা ল্যাক্সের নাম অনুসারে হিলা সেল। আপনারা জানেন, পোলিও থেকে শুরু করে কোভিড পর্যন্ত এই বিভিন্ন রোগের ক্ষেত্রে সেই সেল রীতিমতোভাবে মানুষকে বাঁচাতে সহযোগিতা করেছে। তাই হেনরিয়েটা লাক্স বাই হিলা সেল, তার মধ্যে দিয়ে মৃত্যুর 70-75 বছর পরেও বেঁচে থেকে চিকিৎসা করছেন বহু মানুষকে বাঁচানোর জন্য। এরকম খবরের পাশাপাশি আপনাদের জানাবো একটা অদ্ভুত ঘটনা। জাপানের হানাডা এয়ারপোর্টে বিমান থেকে নামলেন একজন ভদ্রলোক। ধীরে ধীরে হেঁটে গেলেন তিনি চেকিং যেখানে হয় সেই কাস্টমস চেকিং এর কাছে গিয়ে তার পাসপোর্টটি বার করলেন। তিনি ফ্রেঞ্চ ভাষাতে কথা বলছিলেন এবং জাপানের কাস্টমস চেকিংয়ে যারা ছিলেন তাদেরকে বললেন তিনি ফ্রেঞ্চ ছাড়াও অন্যান্য অনেক ভাষাও জানেন, জাপানি ভাষাও জানেন। কিন্তু সমস্যা হলো এবং আশ্চর্য হওয়ার পালা শুরু হলো তিনি যখন পাসপোর্টটা দেখালেন। পাসপোর্টে তিনি যেখান থেকে এসছেন সেই জায়গাটা কেউই খুঁজে পাচ্ছিলেন না। পৃথিবীর কোথায় সেই জায়গা? হ্যাঁ, তার পাসপোর্টে যে জায়গাটি থেকে তিনি এসছেন বলে লেখা ছিল সেই জায়গাটির নাম টরেট, যা পৃথিবীর মানচিত্রে কোথাও কোনো দেশ এই নামে নেই। এবং তন্ন তন্ন করে খোঁজার পরও কাস্টমসরা খুঁজে পাননি এই টরেট দেশটি কোথায়। সেই ভদ্রলোক অবশ্য দাবি করছিলেন যে তার দেশটি স্পেন এবং ফ্রান্সের ঠিক মধ্যে অবস্থিত, কিন্তু তিনি যে জায়গার কথা বলছেন দেখা গেল ম্যাপ খুলে সেই জায়গাটিতে যে দেশটি বা জায়গাটি রয়েছে তার নাম প্রিন্সিপ্যালিটি অব আন্ডোরা। এবং তিনি দাবি করতে থাকলেন যে টরেট 1000 বছর ধরে সেই দেশটি রয়েছে এবং তিনি তার পাসপোর্ট নিয়ে দেখাচ্ছেন যে তিনি সেই দেশ থেকেই এসছেন। সন্দেহর মাত্রা বাড়তে থাকে পুলিশ কাস্টমসের মধ্যে। তখন তাকে একটি হোটেলে বন্দি করে রাখা হয় এবং সেই হোটেলের রুমের চারিদিকে পাহারায় রাখা হয় রাত হয়ে যাওয়ার কারণে। অদ্ভুত ব্যাপার কি জানেন? পরের দিন সকালে যখন সেই রক্ষীরা তার ঘরে ঢোকে, গিয়ে দেখে ঘরে কোথাও কেউ নেই। ভোজবাজির মতো উড়ে গেছে টরেট থেকে আসা সেই অদ্ভুত মানুষ, যে রহস্যের কিনারা আজও পর্যন্ত কেউ করতে পারেননি। কানাঘোষও শোনা যায়। অনেকেই বলেন পৃথিবীতে নানান জায়গায় নাকি অ্যালিয়েন্সরা রয়েছেন, এমনকি আমাদের সঙ্গে ভিড়েও মিশে আছেন। এই মানুষরূপী যিনি এয়ারপোর্টে নেমেছিলেন সেই অদ্ভুত দেশের নাম করে, দেশটা কি তাহলে গ্যালাক্সির অন্য কোনো গ্রহ নক্ষত্রে অবস্থিত, কিংবা লোকটা অ্যালিয়ান? রহস্য অনেক। সেই রহস্যের কিনারা যা আজও বিজ্ঞান সবসময় করে উঠতে পারে না। এবার আপনাদের একটা অন্য ঘটনা বলব। আমাদের দেশ ভারতবর্ষের রাজস্থানে আজমের বলে একটি জায়গা আছে। সেখানে একটি গ্রাম আছে, যে গ্রামে যত বড় লোকই থাকুক না কেন সবাই মাটির বাড়িতে বসবাস করেন। হ্যাঁ, সেই গ্রামে যদি কোটিপতিও থাকেন তিনি কিন্তু পাকা বাড়ি বানান না এবং সেই গ্রামের প্রত্যেকে মাটির বাড়িতে বসবাস করেন। তারা সবাই নিরামিষ ভোজী এবং অবশ্যই আরও একটা মজার ব্যাপার, সেই গ্রামের কোনো বাড়িতে দরজায় তালা দেওয়া হয় না। আজমের থেকে একটু দূরে অবস্থিত এই গ্রামে দীর্ঘদিন ধরে বেশ কিছু মানুষ বসবাস করেন একটি প্রজাতির, এবং সেখানে আজও পর্যন্ত চুরির কোনো খবর পাওয়া যায়নি। তারা কেউ তাদের নিজেদের বাড়িতে কোনোদিন তালা দিয়ে বেরোন না বা তালার ব্যবহার করেন না। আর আজ পর্যন্ত চুরির কোনো অভিযোগ তো জমা পড়েইনি,
সেই গ্রামে কখনো কেউ কারোর সঙ্গে ঝগড়া করেছে এরকম অভিযোগও পাওয়া যায়নি। গ্রামটির নাম দেওমালি। যারা রাজস্থান যান, ঘুরতে যান আজমের, তাদের বলবো অবশ্যই দেওমালি একবার ঘুরে আসবেন। ভারতবর্ষের মধ্যে এমনও গ্রাম আছে যেখানে মানুষ নিশ্চিন্তে দরজা খুলে যে কোনো জায়গায় যেতে পারেন কিংবা রাত্রে ঘুমাতে পারেন, কোনো ভয় নেই। আবার একটু চলুন জাপানে যাই, একটা অদ্ভুত মানুষের কথা বলি। 1965 সাল, জাপান তখনও এতটা অগ্রসর হয়নি, এতটা ডেভেলপমেন্ট হয়নি। চারিদিকে গাছপালা, বনাঞ্চল, একটা সবুজ দ্বীপ, প্রচুর পাখি, পোকা মাকড়, প্রাণী, এই নিয়ে জাপান। 1965 জাপান। তখনও টেকনোলজি বা প্রযুক্তি এত মাথাচাড়া দিয়ে ওঠেনি, এত ডেভেলপ জাপানও তৈরি হয়নি। সেই সময় একটি ছেলের কথা বলবো যার নাম সাতোশি তাজিরি। এই সাতোশি তাজিরি, তার একটা অদ্ভুত শখ ছিল, সে পোকা মাকড় কীট পতঙ্গ এদের নিয়ে সংরক্ষণ করত, তাদের সেবা শুশ্রূষা করত, তাদের যত্ন করত এবং একটা সময় তাদের সঙ্গে থাকতে শুরু করে। একটু একটু করে জাপান উন্নতি করতে শুরু করে, প্রযুক্তিগতভাবে শহর বড় হতে শুরু করলো, বনাঞ্চল কাটা পড়তে লাগলো, আর হারিয়ে যেতে লাগলো সেই সমস্ত কীট পতঙ্গ যাদেরকে অত্যন্ত ভালোবাসত এই ছেলেটি তাজিরি। সেই সাতোশি তাজিরি সেই কীটপতঙ্গের সঙ্গে কমতে থাকলো, তার মন খারাপ হতে লাগলো। দুনিয়া এগিয়ে যাচ্ছে, সে নিজেকে একটি ঘরের মধ্যে বন্ধ করে নিল। তার কারণ কি জানেন? তার একটাই শখ ছিল, সে সারাদিন বসে বসে ভিডিও গেম খেলতো। ভিডিও গেম খেলতো যখন সবাই স্কুলে যাচ্ছে, যখন কলেজে যাচ্ছে, যখন চাকরি করতে যাচ্ছে, তার আর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। তার সারাদিন একটাই কাজ, ভিডিও গেম খেলা। বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়লো। একদিন এই ভিডিও গেম খেলতে খেলতে সেই সাতোশি তাজিরি সে তৈরি করতে শুরু করলো ভিডিও গেম, ছোট ছোট গেম তৈরি করতে শুরু করলো। তারপরে বেশ কিছু গেম তৈরি করে একবার সে গেল নিনতেন্দো বলে একটি বিখ্যাত গেম প্রস্তুতকারী সংস্থাতে এবং তাদেরকে গিয়ে বলল যে আমি এই গেমগুলো বানিয়েছি, আমি আরও সুযোগ পেলে ভালো ভালো গেম বানাতে চাই, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। এবং তার পোটেনশিয়ালিটি আছে দেখে সেই নিনতেন্দো এই কোম্পানি তাকে তাদের সঙ্গে যুক্ত করলো। এরপরে বাকিটা ইতিহাস, কারণ এই সেই নিনতেন্দো কোম্পানি যারা মারিও বলে গেমটির তৈরি করেছিল। এরপর তৈরি হয় পৃথিবী কাঁপানো বিখ্যাত সেই গেম যা তৈরি করে এই সাতোশি তাজিরি, যেটির নাম পোকেমন। হ্যাঁ, পোকেমন সেটি তৈরি হয়, যা প্রথমে গেম, পরে সেই থেকে সিনেমা বা মুভি, তারপর অ্যানিমেটেড সিরিজ, তারপরে কার্ড গেম, তারপরে মার্চেন্ডাইজ। কোটি কোটি বিলিয়ন রোজগার করতে শুরু করলো নিনতেন্দো কোম্পানি এই সাতোশি তাজিরির সেই পোকেমন কার্টুন থেকে। একটি মানুষের হাত ধরে একটা ভিডিও গেমে পাগল আর অ্যাডিক্টেড, আসক্ত একটি ছেলে পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন ডলারের একটি কোম্পানিকে প্রতিষ্ঠা করেছিল। ছেলেটির নাম সাতোশি তাজিরি। আর পোকেমন দেখেনি আজকের প্রজন্মে এমন কোনো বাচ্চা আপনি পাবেন না। তাই সবসময় পড়াশুনো করলেই যে আপনি উন্নতি করতে পারবেন এমনটা না হতে পারে। কেউ কেউ তো সাতোশি তাজিরি হতে পারে। আনকাট রাতের গল্প আজকে বেশ কিছু অন্যরকম ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আগামী পর্বে আরও বেশ কিছু অন্য ঘটনা নিয়ে ফিরব, যেটা নিয়ে রহস্য আছে, যেটা জানি না কিংবা কেউ আমাদের জানায় না। চলুন আগামী পর্বের জন্য প্রস্তুত হতে শুরু করি। আর যতক্ষণ আমি প্রস্তুত হচ্ছি, আপনারা নিজেদের কর্মজগতে ব্যস্ত থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন। আনকাট রাতের গল্প আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন এবং সাবধান থাকুন। আর বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।